আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গত দিনের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে একটা হোমিওপ্যাথিক পেশেন্টের তার কেস অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব এবং সে কীভাবে তার সমস্যা থেকে বের হয়ে যেতে পেরেছেন সেটাই আমরা আলোচনায় নিয়ে আসব আমার প্রিয় ছাত্রছাত্রী ও ভাই বোনেরা এবং ডাক্তার ভাই ও বোনেরা। তা চলুন আজকে আমরা আলোচনা করি। পেশেন্ট ভদ্রলোকটি তিনি যখন আমার চেম্বারের মেইন দরজা দিয়ে ঢুকতেছিলেন তখন আমি তার দিকে তাকিয়েছিলাম। তার মাথা থেকে পা পর্যন্ত আমি সর্বাঙ্গ এক পলকে আমি একটু দেখে নিতে পেরেছিলাম। তার সাথে সালাম বিনিময় হলো, তিনি বসলেন এবং বসে তার কৌশলাদি জিজ্ঞেস করার পরে তিনি আমাকে তার কষ্টের কথা বললেন। তার কষ্টের ভিতরে যেটা ছিল সেটা হলো তার মুখমণ্ডল হতে শুরু করে তার নিচের দিকে সমস্ত শরীরে এক ধরনের চাকা চাকা হয়ে এবং প্রদাহ সৃষ্টি হতো এবং চুলকানি হতো। এইটুকুই তার প্রতি মাসে এটা হতো এবং তিনি এটা দীর্ঘ 8 বছর ধরে ভুগতেছেন এবং 14-15 দিন থেকে আবার চলে যায়, আবার 2.5 থেকে 3 মাস পর আবার এই রোগটা ফেরত আসে এবং এর জন্য তিনি দেশ এবং বাহিরে অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছেন এবং আসলে তার চিকিৎসা কোনো ফলাফল হয়নি। এখন তার জন্য সে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করবে, সেই হিসাবে হোমিওপ্যাথি ডক্টরের কাছে তার আশা। আমি তো এতটুকুই শুনলাম, যেহেতু আমরা হোমিওপ্যাথি ডক্টর সেহেতু আমাকে তার এতটুকু কথা শুনলে তো হবে না, তার 40 বছর জীবনের আমার কথাগুলো শুনতে হবে। তাকে আমি আমার হোমিওপ্যাথি সম্পর্কে কিছুটা বক্তব্য দিলাম তাকে অনুধাবন করার জন্য। তিনি অনুধাবনতে জিজ্ঞেস করলেন, ঠিক আছে ডাক্তার সাহেব, সমস্যা নেই, আমি সময় নিয়ে এসেছি, আপনাকে আমি সময় দিতে পারবো। যেহেতু আমরা হোমিওপ্যাথি ডাক্তার, যেহেতু রোগীদের কাছ থেকে আমাদের এই 40 বছরের যে সমস্যা ছিল সব কিছু আমাকে শুনতে হবে। তাহলে তার ভিতরে আসে যে পিতামাতার কাছ থেকে জাইগোট ফর্ম হওয়া থেকে তার জন্ম পর্যন্ত এই 40 সপ্তাহ মায়ের পেটে কেমন ছিলেন, কিভাবে ছিলেন, তার একটা ইতিহাস নিতে হয়। আবার জন্ম থেকে শুরু করে পিউবার্টি পর্যন্ত শারীরিক এবং মানসিক এবং ট্রমাটিক কোনো পজিশন থাকে না সেগুলো নিতে হয়। আবার পিউবার্টি থেকে শুরু করে তার বিয়ের আগ পর্যন্ত শারীরিক, মানসিক এবং ট্রমাটিক কোনো সমস্যা ছিল কি না সেগুলো খোঁজখবর নিতে হয়। আবার বিয়ের পর থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কোনো ধরনের শারীরিক, মানসিক এবং ট্রমাটিক কোনো পজিশন আছে কিনা সেগুলো আমাকে জেনে নিতে হয়। তো সেই হিসাবে আমি তাকে বললাম, উনি বললেন যে তার মায়ের পেটে যে কয় বছর ছিলেন সেটা তিনি অতটা ভালো জানেন না, তিনি ওটা সম্পর্কে বলতে পারবেন না। তিনি আমাকে বললেন তার ছোটোবেলায় ম্যালেরিয়া হয়েছিল, তাহলে সেটা দেখা গেলো যে তার পিউবার্টির আগেই ছিল, ম্যালেরিয়া জ্বর ছিল এবং সেই ম্যালেরিয়া জ্বরে সে বহুত কষ্ট পেয়েছে সেটাও তার মনে আছে এবং সে অ্যালোপ্যাথি চিকিৎসায় তিনি ম্যালেরিয়া আরোগ্যপ্রাপ্ত হয়েছিলেন, সেটা তিনি আমাকে বললেন। আর তেমন তার কোনো ছোটোবেলায় কোনো ট্রমাটিক পজিশন ছিল না এবং তার পিউবার্টিতে শুরু করে তার বিয়ের আগ পর্যন্ত সেরকম কোনো লক্ষণাবলী তার পাওয়া গেল না। কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, তার ভ্যাকসিনের কথা মাঝখানে আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি সকল প্রকার ভ্যাকসিন তিনি দিয়েছেন ছোটোবেলায়, কিন্তু বড় হয়ে তার কোনো ভ্যাকসিন তার দেওয়া হয়নি। তার মানে তার পিউবার্টির পরে ভ্যাকসিন আর নেই, আর যা দিয়েছিলেন তার ম্যালেরিয়া জ্বরের আগে তিনি ভ্যাকসিনগুলো দিয়েছিলেন। তারপরে তার যেহেতু বিয়ের পরে তেমন কোনো কমপ্লিকেশন ছিল না, এখন সেই মাঝ বয়সের পড়ার আগেই তার 32 বছর বয়স শুরু হয়, তখন এই সমস্যাটি তার শরীরে দেখা দেয় এবং এটা নিয়ে তিনি এখনও ভুগে যাচ্ছেন দীর্ঘ 8 বছর ধরে। যেহেতু আমি আমার ছাত্রভাইদেরকে বলবো যে সাপ্রেস
ম্যালেরিয়া জ্বর আছে, ম্যালেরিয়া জ্বর হলেও যেহেতু আরোগ্যপ্রাপ্ত হয়েছে, সেহেতু তো অ্যালোপ্যাথি সিস্টেমে আরোগ্যপ্রাপ্ত হয়েছে, কিন্তু আসলে সেটা কি আসলে আরোগ্যপ্রাপ্ত হয়েছে? না, সেটা আরোগ্যপ্রাপ্ত হয়নি, সেটা তার শরীরের ভিতরে সাপ্রেসড অবস্থায় রয়ে গেছে। ম্যালেরিয়া প্যারাসাইট যদি কোনো ব্যক্তির দেহে প্রবেশ করে, তখন সে লিভারে চলে যায় এবং লিভারের খুব ডিপ স্থানে সে থাকে, এবং ওখানে যখন থাকে তখন শরীরে নানান ধরনের তার চুলকানি থেকে শুরু করে নানা ধরনের কমপ্লিকেশন তার তৈরি করে, এবং যখন সে লিভার থেকে বের হয়ে ব্লাড স্টিম সেলে চলে আসে, তখন তার এনিমিয়া দেখা দেয়, এবং এনিমিয়ার বিভিন্ন ধরনের সমস্যা কমপ্লিকেশন তার তখন দেখা দেয়। যেহেতু এটা ম্যালেরিয়ার সাপ্রেসড অবস্থায় আছে, তখন আমি ধরে নিলাম সেটা লিভারের ভিতরেই সে ঝাপটি মেরে বসে আছে, চুপ করে বসে আছে, এবং সেখান থেকে সে কলকাঠি নাড়াচ্ছে, এবং সেখান থেকে টাড়িয়া আর্টিকেরিয়া, যেটা চাকা চাকা এবং প্রদাহ, এটা দেখা যাচ্ছে। এটা আমি আমাদের ছাত্রবাড়িদেরকে বললাম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে আমি এটা যদি এই লক্ষণটা নিই, সাপ্রেসড এলিমেন্ট ফর্ম ম্যালেরিয়া, এটা কমপ্লিট রেপার্টরির ভিতরে একটাই রুব্রিক আছে, সেটা আমি নিয়ে নিলাম। আর যেহেতু এখানে আমি দেখতেছি উনি বলতেছেন যে 8 বছরে এটা কিছুদিন সময় থাকে, আবার কিছুদিন সময় সেটা চলে যায়, আবার পরপর আসে। যেহেতু উনি বলছেন যে 13 থেকে 14 দিনের মাথায় আবার এটা থেকে আবার চলে যায়, আবার 2.5 মাস থেকে 3 মাস ভিতরে আবার এটা দেখা দেয়। তো এটা আমরা একটা যেটা নিতে পারি, এটা হলো পিরিয়ডিসিটি বা পিরিয়ডিক্যাল একটা পজিশন। তাহলে আমি এটা আমার রুব্রিকটা যদি গ্রহণ করি পিরিয়ডিসিটি, সেটা আমি নিলাম। নেওয়ার পরে এখানে যেটু বর্তমান সময় যেটা বলা আছে যে তার চাকা চাকা প্রদাহ, তাহলে আমি এটা একটা আর্টিকেরিয়ার লক্ষণ, আর্টিকেরিয়া বার্নিং সেন্সেশন, সেই রুব্রিকটাও আমি নিলাম। তাহলে দেখা গেল যে তার ভিতরে যে ওষুধের ভিতরে 94 মেডিসিন চলে আসছে। যখন এটাকে ক্রস রেফারেন্স করা হলো, তখন দেখা গেল যে আর্সেনিক অ্যালবাম এসে হাজির হলো। এখন এই আর্সেনিক অ্যালবামই কি আসলে তার আরোগ্যকারী ওষুধ, সেটা এখন আমাকে আবার ক্লাসিফিকেশন করে যাচাই বাছাই করে এবং আমাকে এটা প্রদান করতে হবে। যদি না থাকে তাহলে আমরা সেখানে আমার রেপার্টরি দিয়ে তার গ্রেডিং অনুযায়ী যে লক্ষণগুলো আসে সেখানে আমাকে যেতে হবে। সুতরাং আমি সেরকম দেখা শুরু করলাম। তা রোগীর ভিতরে দেখো, যেহেতু উনি একজন পত্রিকার সম্পাদক, তার ভিতরে একটু জটিলতা একটু থাকতেই পারে, ক্রিটিক্যাল মাইন্ড থাকে, এবং সেটাও উনি বললেন যে করলেন। তারপরে যেহেতু সম্পাদক সাহেব, তিনি তো আসলে বসে থাকার লোক না, তিনি বিভিন্ন লোকের সাথে আলাপচারিতা করেন। তিনি বললেন যে মানুষের সাথে আলাপচারিতা তার খুবই পছন্দ। তার কোম্পানি ডিজিএফআর পাওয়া গেল, এবং তার কোনো কিছু ব্যাপারে প্রথমেই তিনি গ্রহণ করতে পারেন না, তিনি কনফিউজ থাকেন। তাহলে এখানে মাইন্ড কনফিউজ পাওয়া গেল। তারপরে তার বিভিন্ন ধরনের জানি আমরা আর্সেনিক দিতে হলে তাদের বিভিন্ন ধরনের ফিয়ার থাকে। তাহলে আমরা এখানে ফিয়ার অ্যালন অফ পেলাম, ফিয়ার ডেথ অফ পেলাম, ফিয়ার রবার্টস অফ পেলাম। তাহলে দেখা গেল যে তার সবগুলোই তার ভিতরে অবস্থান করতেছে, এবং তার ভিতরে উনি একটা ডিলেশনের কথা বললেন যে তিনি ইনসেক্ট দেখেন তার ডিলেশনের ভিতরে। একটা ভ্রান্ত ধারণা যে তার ইনসেক্ট চলে যাচ্ছে সময় দিয়ে, এরকম একটা তার ভ্রান্ত ধারণা, তার ডিলেশন ইনসেক্ট সি অপেক্ষা নিলাম। আর এখান থেকে তার যেহেতু আর আর্সেনিক দিতে হলে আমরা জানি যে আর্সেনিকের রোগীরা অল্পতে ঠান্ডা লেগে যায়, তাহলে ইজিলি কল অ্যাটাক বা ভিজে ঠান্ডা তার সমস্যা হয়, সেটা আমরা এখানে পেলাম। আবার এখানে ডিজিআর পর পেলাম তার ডিজিআর ওয়ার্ম ফুড, ওয়ার্ম ড্রিঙ্কস, তার ডিজিআর পাওয়া গেল। আর কোল্ড অ্যাগ্রাভেশন সেটা আমরা ওখানে আগেই পেয়েছিলাম। সুতরাং আমরা এখান থেকে রোগীর জন্য আমরা আর্সেনিক অ্যালবামই নির্বাচন করিলাম, এবং রোগীকে আর্সেনিক অ্যালবাম 02 এবং 03 দিয়ে আমরা রোগীকে পঞ্চসংস্থানিক পদ্ধতিতে এবং কাপিং সিস্টেমে আমরা রোগীকে সেবন করার জন্য দিয়ে দিলাম। রোগী সেই মতে সেবন করে আমাদেরকে 1 মাস পরে আসলেন। তো উনি তো বলছেন যে এখন তো কিছুদিন আগে রোগ ভালো হয়ে গেছে, এখন তো সেটা নেই, এখনও দেখা দেয়নি,
কিন্তু তার যে অল্পতে একটা ঠান্ডা লাগতো সেটা এখন একটু কম লাগছে, এটা একটু তিনি আমাদের নোটিস করলেন। যেহেতু আমাদের মেডিসিন সিলেকশন ঠিক ছিল, তো আমরা 3 এবং 4, 2, 3 তো দিয়েছিলাম, সরি, আমরা 4 এবং 5 এই দুটো দিয়ে দিলাম। আবার দেখা করতে বললাম, তিনি আবার পরবর্তীতে দেখা করলেন। যেহেতু এর ভিতরে তার আরেকটা মাস চলে গেল, তাও তিনি অবলম্বন করতে পারলেন না। তারপরে যেহেতু উনি সুস্থ আছেন কিনা সেটা জিজ্ঞেস করতে যেয়ে উনি বললাম, না, তিনি মানসিকভাবে আগের থেকে ভালো বোধ করতেছেন, কিন্তু লক্ষণগুলো এখনও তার দেখা দেয়নি, এটিকে নোটিস করলেন। তারপরে আমরা 6 এবং 7 দিয়ে আমরা রুগীকে আপাতত বিদায় দিলাম। রুগীকে বলা হলো 1 মাস পরে দেখা করতে, কিন্তু রুগী সেখানে আমাদের কাছে 9 মাস পর আসলেন। কিন্তু তাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে তার এই সমস্যাটা আর দেখা দিয়েছিল কিনা। বলে যে না, ডাক্তার সাহেব আর দেখা দেয়নি, কিন্তু আমি তো সময় পাচ্ছিলাম না আপনাদের কাছে আসতে, কিন্তু আমি যেহেতু ভালো ছিলাম সেটাও একটা সমস্যা ছিল, আবার আপনাদের কাছে আসাটা আমার একটু দেরি হয়ে গেলো, এই জন্য ক্ষমা চাচ্ছি। কিন্তু উনি আমাকে বললেন যে এর ভিতরে তিনি ভালো ছিলেন, ওই সমস্যাটা আর দেখা দেয়নি। সেহেতু আমরা আর কিছু করিনি, যেহেতু আমি আরও দেখার জন্য আর একটু, যেহেতু 9 মাস গেছে, আর একটু 2টা মাস যাক। তো আমি দেখলাম যে তাকে ফাইটাম দিয়ে দিলাম, না, দেখা গেল যে সে আসলেই ভালো আছে। সুতরাং এখন তাহলে তিনি এই যে দীর্ঘ 8 বছর ধরে যে কষ্টটা পাচ্ছিলেন, সেটা থেকে তিনি কিন্তু ধীরে 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 বেরিয়ে আসলেন। কিন্তু তার যে পিছনের সমস্যাগুলো সেগুলো মোটামুটি আস্তে আস্তে তার অন্তর্নিহিত হয়ে গেল, বা সেগুলো চলে গেল। এখানে কি আমার হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া শেষ? আমরা কি এখানে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া বন্ধ করে দিতে পারি? আসলে তা নয়। একটা ক্রনিক রোগীর ক্ষেত্রে অন্তত পক্ষে 2 থেকে 3 বছর একটা ডাক্তারের পরামর্শে থাকা উচিত। কারণ এটা আবার বিগত দিনে ফেরত আসে কি না, আর যদি ফেরত নাই আসে, তখন আমাদের হেরিডিটি থেকে যে মেডিসিনটা সিলেকশন হয় সেটা আমাকে দিতে হবে, যে পরবর্তীতে এই রোগটা যেন আর ফেরত না আসে। তা আমরা অনেকে রুগীকে এই কথাগুলো বলে দিই না। বলে না দেওয়ার কারণে রুগীরা কী করেন, তিনি আর আসেন না, এবং দেখা যাচ্ছে 2 বছর বা 1.5 বছর পরে সে আবার কমপ্লেন শুরু করেন যে ডাক্তার সাহেব, এতদিন তো ওষুধ খেয়ে ভালো ছিলাম, এখন আবার দেখা দিল। কিন্তু আমাদের তো ওই সময় বলে দেওয়া উচিত ছিল যে এই ভালোবাসা এই ভালো নয়, কিন্তু আপনাকে আমরা অসুস্থ অবস্থায় ওষুধ দিব এবং সুস্থ অবস্থায় ওষুধ দিব। তাহলে অসুস্থ অবস্থায় ওষুধ দেবো কোনগুলো, যেগুলো তিনি রোগে ভুগছেন, আর সুস্থ অবস্থায় ওষুধগুলো দেবো কোনগুলো, যে হেরিটেটিভ প্রবলেম থেকে যে ওষুধটা নির্বাচিত হয় সেটা আমরা তার জন্য প্রয়োগ করব। তাতে দেখা যাবে যে রুগী আরও 2 বছর পরে এর হাত থেকে এবং পিছনের সমস্যা থেকে সে বের হয়ে একটা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো ওই আর্সেনিক প্রয়োগ করার ক্ষেত্রে যে আমি প্রথমে বলেছিলাম যে তার পা থেকে মাথা পর্যন্ত দেখেছিলাম, সেটা তো আমি বলি নাই। সেটা আসলে তার মাথার চুলগুলো খুব সুন্দর করে আঁচড়ানো ছিল। সে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা জামা পরে এসেছিল, এবং খুব চেয়ারে যখন বসেছিল, সে একসময় দেখলাম যে হাত দিয়ে একটু ঝাড়া দিয়ে বসেছিল। তখনই আসলে ওষুধের কিছুটা চিত্র এখানে আমরা পেয়ে গেছিলাম। সুতরাং আমরা কোনো পেশেন্টকে যদি আমরা চিকিৎসা করতে যাই, তাহলে রোগীকে আমরা তার বর্তমান সময়কার সমস্যা যাতে চলে যায় সেটার জন্য ওষুধ দিব, এবং তার সেটা চলে যাওয়ার পরে তার পিছনে যে লক্ষণগুলো থাকে, হেরিডিটি যে সমস্যাগুলো থাকে, সেখান থেকে যদি আমরা ওষুধ নির্বাচন করে যদি ওষুধ প্রয়োগ করি, তাহলে সে দেখা যাচ্ছে যে প্রকৃতির ভিতরে সে খুব দ্রুত চলে আসতেছে, এবং তার মৃত্যুর আগ পর্যন্ত দেখা যাবে যে এই সমস্যা তার আর কখনো না হতে পারে। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি